নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌরভ। বাজে কাজের ফল সর্বদা যে বাজেই হয় এবং যতই অভাব অনটন হোক না কেন আমাদের কখনোই বাজে কাজের রাস্তা বেছে নিতে নেই, তারই প্রতিফলন পাবো আজকেকার গল্প গৌরী দের লেখা কঙ্কালে। যতই অভাব অনটন বা যতই কষ্ট হোক আমরা সবসময় ভালোর রাস্তা বেছে নেব এবং একটু ভালো করে মন দিয়ে তোমরা যদি গল্পটা শোনো তাহলে দেখবে হয়তো আমাদের জীবনেও অনেক সময় আমাদের মনে হয় যে কোনোভাবেই আমাদেরকে টাকা ইনকাম করতে হবে, সেটা ভালো হোক বা খারাপ, কিন্তু সেটা যে করা উচিত নয়, তার ফলস্বরূপ আমাদের উপরেই তার প্রভাব পড়বে, সেটাই দেখব আজকেকার গল্পে। তো শুরু করছি আজকেকার গল্প গৌরী দের লেখা কঙ্কাল। গভীর রাত, নিস্তব্ধ নিঝুম পাড়া। বড় রাস্তা ছাড়িয়ে একটু গলির ভেতর একটা ছোট্ট পোড়ো বাড়িতে শুধু একজন কার যেন প্রতীক্ষায় ছটপট করছে। তার চোখে মুখে উৎকণ্ঠা। এমন সময় বাইরে একটা অদ্ভুত শব্দ। হঠাৎ শুনলে মনে হবে কোনো নিশাচর পাখি বুঝি ডানা ঝটপট করে উড়ে গেল। লোকটা সচকিত হয়ে দরজার কাছে ছুটে গেল, কান পেতে কি যেন শুনল। তারপর দরজাটা সামান্য ফাঁক করে দেখল কালো র্যাপার মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে এক আগন্তুক। প্রায় ফিসফিস করে সে বলল, দস্তিদার সাহেব। আগন্তুক কোনো কথা না বলে নিঃশব্দে ঘরে ঢুকেই দরজা ভেজিয়ে দিল। কোনো ভূমিকা না করেই বলল, মুখার্জি, মাল তৈরি? সুদেব মুখার্জির মুখটা কালো হয়ে যায়। বলে, ৮-৭টা দিন সময় দিন স্যার, এর মধ্যে ঠিক জোগাড় করে ফেলবো, কথা দিচ্ছি। 4টে হয়ে গেছে, আর 2টো, ও ঠিক করে ফেলবো স্যার। এ কথাগুলো আগের বারেও বলেছিলে, মনে আছে? দস্তিদার মুখ ঝামটা দিয়ে উঠল। সুদেব লজ্জিত হয়ে বলে, কি করব স্যার, শীতের রাত, বিশেষ সুবিধা করতে পারছি না। ওকে এক ধমক দিয়ে দস্তিদার থামিয়ে বলল, চুপ করো, সব অপদার্থের দল। আগাম টাকা নেবার সময় মনে ছিল না? ঠিক আছে, এই শেষবারের মতো বলে রাখছি, আগামী সপ্তাহে আবার আসব। এবার মাল না পেলে ভবিষ্যতে তোমার সঙ্গে ব্যবসার সব সম্পর্ক শেষ। অবশ্য সে সুযোগও তুমি পাবে না। বলতে বলতে রমেন দস্তিদারের ঠোঁটে খেলে যায় এক ক্রূর হাসি। সুদেব ঢোক গিলে বলে, আমি নিশ্চয়ই রেডি রাখবো স্যার, কথা দিচ্ছি স্যার। এর আগেও তো দিয়েছি স্যার, এবারটা একটু। ওসব ছেঁদো কথায় আমাকে ভোলাতে পারবে না তুমি। মনে রেখো, আজ তোমার সচ্ছল অবস্থার জন্য কে দায়ী? কার জন্যে আজ তুমি এ বাড়িতে থাকতে পারছো? জানি স্যার, সবই আপনার দয়া স্যার, এবারের মতো একটু। হ্যাঁ, মনে রেখো, এক মুহূর্তে সব শেষ করে দিতে পারি আমি। শুধু একটা টেলিফোন, তোমার ব্যবসার সন্ধান দেওয়া পুলিশকে, ব্যাস সব শেষ। তারপর তুমি সারা জীবন জেলের ঘানি টানবে। দস্তিদারের নিষ্ঠুর হাসিটা সুদেবের বুকে চাবুকের ঘা মারতে লাগলো। কালো র্যাপারটায় আবার মাথা পর্যন্ত ঢাকা দিয়ে দস্তিদার হঠাৎ হাসি থামিয়ে চিবিয়ে বলে, মনে রেখো, নয় মাল, না হলে মৃত্যু। যেমনি নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে চলে গেল সুদেবের ভাগ্য নিয়ন্তা। সুদেব দাঁড়িয়ে আছে স্তম্ভিত হয়ে। অনেক দুঃখ কষ্টে তার জীবন কেটেছে, দেনার দায়ে ডুবে যাচ্ছিল।
ঘটি বাটি বেচে নিঃস্ব হয়ে একের পর একের দরজায় চাকরির জন্য সে ঘুরে বেরিয়েছে দিনের পর দিন। না খেয়ে কেটেছে কত রাত। ঠিক ঠিক এই সময় এক রাতে গঙ্গার ঘাটের ধারে বসে জলের দিকে তাকিয়ে যখন সে ভাবছিল এর চেয়ে জলে ডুব মারাটাই সোজা, ঠিক তখনই ওর পেছন থেকে কেউ একজন বলে উঠেছিল, চুপচাপ চলে এসো আমাদের সাথে, কথা বললেই খতম করে দেব। সুদেব টের পেয়েছিল ওর পিঠে শক্ত হিমশীতল ধাতব বস্তু ঠেকিয়ে আছে লোকটা। কি চায়? তার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। মনে মনে হেসে সুদেব চুপচাপ ওদের কথা মতো একটা গাড়িতে উঠে বসেছিল। তার একটুও ভয় করছিল না। সে তো মরতেই চায়, মৃত্যু আসুক যেভাবে হোক। অনেক ঘুরে ঘুরে গাড়িটা এসে দাঁড়িয়েছিল এক নির্জন অঞ্চলে, শহর থেকে একটু দূরে কোথাও, ঠিক বুঝতে পারেনি রাতের অন্ধকারে। ওরা ওকে নিয়ে গিয়েছিল একটা চকচকে ঝকঝকে বাড়িতে। ছোট্ট একটা কুঠুরির মতো ঢুকতেই দরজার কাছে এসে দাঁড়িয়েছিল এক ভদ্রলোক। মুখে পান, তার জর্দার গন্ধে ঘরের বাতাসটা ভারী। গায়ে আদ্যির পাঞ্জাবি, তাতে হীরের বোতাম, কোঁচানো ধুতি। ভদ্রলোককে বেশ ধনী বলে মনে হয়েছিল ওর। আর তখনই ওর মুখ থেকে বেরিয়ে গিয়েছিল প্রায় মুখস্থ করে যাওয়া একটা শব্দ, হায়ার সেকেন্ডারি পাস করেছি স্যার, একটা চাকরি দেবেন? ভদ্রলোকের মুখের পান চিবোনোটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। একটু অবাক হয়ে বলেছিলেন, তোমাকে কেন এখানে আনা হয়েছে তুমি কি জানো? না স্যার, তবে এটুকু বুঝতে পারছি, আমার মতো গরিবের কাছে ঘড়ি পয়সার আশায় নিশ্চয়ই আপনারা আনেননি। হয়তো কিছু কাজ করিয়ে নিতে চান আমাকে দিয়ে, কোনো অসৎ কাজ, তারপর কাজটা শেষ হলেই মৃত্যু। সাক্ষী থাকুক, এ তো আর কেউ চায় না। ওকে থামিয়ে দিয়ে ভদ্রলোক বললেন, তোমার ভয় করছে না? ভয়? সুদেব হেসে ওঠে, মরার ওপর খাড়ার ঘা, আমি তো মরেই আছি স্যার, না খেয়ে আর কতদিন বাঁচব। কি যেন ভাবে ভদ্রলোক। বলেন, কি নাম তোমার? সুদেব বলল, সুদেব মুখার্জি। সুদেব মুখার্জি স্যার। তুমি তো বেশ বুদ্ধিমান, হ্যাঁ, আবার ব্রাহ্মণও। কথাটা বলে ভদ্রলোক একটু ইতস্তত করে বলেন, তুমি চাকরি চাও? দিতে পারি, কিন্তু যা বলবো তাই করতে হবে, আর বেইমানি করলেই মৃত্যু। এর বদলে টাকা পয়সা সব পাবে। তুমি কি রাজি? কাজটা কিন্তু ভালো না। কথাটা বলে শ্যান দৃষ্টিতে ভদ্রলোক তাকিয়ে থাকে সুদেবের দিকে। সুদেবের ভাববার আর কি আছে? জীবনের চরম দুরবস্থার সামনে দাঁড়িয়ে বাছাবাছি আর চলে না। এক কথায় ও রাজি হয়ে যায়, এমনকি কি কাজ তাও জিজ্ঞেস করে না। সেই থেকে দস্তিদার সাহেবের ব্যবসায় সুদেব একজন এজেন্টের কাজ করে। মাল জোগাড় করে দেওয়াই তার কাজ। এর বদলে সে টাকা পায়, অনেক অনেক টাকা। আর সেই টাকায় সে একজন মাইনে করা অ্যাসিস্ট্যান্টও রেখেছে। মাস কয়েক ধরে দস্তিদার সাহেবের মতো তাকেও সে একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। অল্প শিক্ষিত বেকার যুবক বিকাশ এই বাড়িতে তার আশ্রয়েই থাকে। স্যার, বিকাশের ডাকে সুদেব ফিরে দাঁড়ায়। বিকাশের চোখে মুখে উৎকণ্ঠা। সে বলে, স্যার, কোনো রকমে আর দুটো জোগাড় করতে না পারলে দস্তিদার এবার ভিখারি করে ছেড়ে দেবে। অথচ রোজ চেষ্টা করেও সুযোগ করতে পারছি না। হঠাৎ সুদেব দারুণ চটে যায়। বলে, জানি জানি, তোমাকে দিয়ে আর কিছু হবে না, বুঝলে? কোন দিন আর পেরেছ? যা কিছু তো করি এই শর্মাই, অথচ মাস গেলে কড়ি কড়ি টাকা তোমার পিছনে আমি ঢালছি। যত সব।
হঠাৎ সুদেব ঘড়ির দিকে তাকিয়ে দেখে, তারপর কি ভেবে চেয়ারের উপর রাখা কালো র্যাপারটা টেনে নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। বিকাশ দরজার কাছে এগিয়ে যায়, একটু ইতস্তত করে বলে, অনেক রাত হলো স্যার, আজ না গেলেই নয়। সুদেব তেমনি রাগত স্বরে বলে ওঠে, পিছু ডেকে বাধা দিও না দয়া করে। রাত হলো, রাত হলো তো হলোটা কি? বড়বাবু একেবারে। আরে বাবা, টাকা এলে তো আরাম করার কথা ভাবা যায়, সে চেষ্টা করো। তা না, সব সময় হিসেব কষে কষে চলতে হবে, কাজ করতে হবে। নিজের মনে মনে গজগজ করতে করতে বেরিয়ে যায় সুদেব। বিকাশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজা বন্ধ করে দেয়। শীতের রাত, রাস্তাঘাট স্বভাবতই ফাঁকা। সুদেব অন্যমনস্কভাবে ঘুরতে ঘুরতে একটা পার্কের বেঞ্চিতে গিয়ে বসে। হঠাৎ ধূমকেতুর মতো একটা লোক তার পাশে এসে বসে, বলে, ম্যাচিস আছে দাদা? সুদেব হঠাৎ সতর্ক হয়ে ওঠে। নিজের অজান্তে ডান হাতটা তার ডান পকেটে একটা শক্ত ধাতব বস্তুর উপর চেপে বসে। সুদেব ভালো করে তাকিয়ে দেখে, লোকটার পরনে একটা তালি মারা প্যান্ট, আর এই শীতের রাতে বুক খোলা মলিন জীর্ণ একটা শার্ট, পায়ে স্ট্র্যাপ দেওয়া পুরনো একটা হাওয়াই চটি। রাতের অন্ধকারে ওর চোখ দুটো বন্য জন্তুর মতো জ্বলজ্বল করছিল। লোকটা সুদেবের আরও কাছে এসে বসল, তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, একটা ভালো মাল আছে, নেবেন? সুদেবের দৃষ্টিতে কি ছিল কে জানে, লোকটা সেদিকে চেয়ে খুব সাবধানে তার ডান হাতের মুঠোটা মেলে ধরল। রাস্তার আলোয় সুদেব দেখল লোকটার হাতের তালুতে একটা দামি ঘড়ি। চোরাই মাল। সুদেব আবার তাকালো লোকটার দিকে। তার জ্বলন্ত চোখের দৃষ্টিতে তখন হাহাকার ফুটিয়ে তোলার ব্যর্থ প্রয়াস চলছে। লোকটা বলল, ভয়ানক অভাবে পড়েছি স্যার, 50টা টাকা দিলেই হবে, আর এর দাম 2000-এর কম নয়। সুদেব মাথা নাড়ল, বলল, দেব, কিন্তু টাকাটা তো আমার কাছে নেই, আমার বাড়ি যেতে হবে। লোকটা কি যেন ভাবল, ভালো করে লক্ষ্য করতে লাগলো সুদেবকে। বেটা গোয়েন্দা নয় তো, ভুলিয়ে ভালিয়ে হাজতে পড়ার মতলব নাকি? কিন্তু কিন্তু তা যদি না হয়, তবে এক্ষুনি 50 টাকা ফকটে রোজগার, এমন গবের তো অনেক দেখলো সে। না, চান্স একটা নিতেই হবে, দেখা যাক না। লোকটা ঘড়িটা পকেটে রেখে উঠে দাঁড়ালো, বলল, চলুন, কিন্তু চালাকি করলে পার পাবেন না, মনে রাখবেন নিজেকে বাঁচাবার মতো বুদ্ধিটা আমার আছে। সুদেব ওর পিঠে হাত রাখল, একটু হেসে বলল, আমিও এ লাইনের লোক, অতএব আপনি আমার বন্ধু, চলুন না, বাড়িতে গিয়ে একটু চাটা খাওয়া হবে। লোকটা কোনো কথা বলল না, নিঃশব্দে সুদেবকে অনুসরণ করে চলতে লাগলো। চলতে চলতেই বলল সুদেব, হাতালেন কি করে এই জিনিসটা? লোকটি বিরক্ত হয়ে বলল, সে কথা শুনে আপনার দরকার কি মশাই? আপনার ঘড়ি চাই তো? 50টা টাকা দিন, আমি চলে যাচ্ছি। কোথা থেকে আনলাম সেটা আপনার জেনে লাভ নেই। সুদেব বলল, না, বলছিলাম কি, এমন একটা দাও মারা তো চারটিখানি ক্ষমতার ব্যাপার নয়, রীতিমতো যোগ্যতা থাকা চাই। লোকটি খুব খুশি হয়ে বলল, যোগ্যতা? বাবা, এমন করে কাজ সারবো না, কাকপক্ষীও টের পাবে না। এসব কি আর দুদিনের ছোকরাদের কাজ? এ হলো গিয়ে। হঠাৎ চুপ করে যায় লোকটা। না, বড্ড বেশি কথা বলে ফেলছে সে। কোনো রকমে টাকাটা নিয়েই কাটতে হবে, তারপর
খেমির মার কাছে টাকাটা গচ্ছিত রেখে ভালো মানুষের মতো ফিরবে ডেরায়। সর্দারটা যেন একটা শকুনি, যা থাকবে সব আদায় করে নেবে একটা একটা করে। মিনিট 15-র মধ্যে ওরা এসে পড়ল গলির মোড়ে। সুদেব লোকটাকে ইশারা করে এগিয়ে গেল 28 নম্বর বাড়িটার কাছে। এদিক ওদিক চেয়ে খুব সন্তর্পণে 3বার টোকা দিল। বিকাশ জেগেই ছিল, বসে বসে ভাবছিল তার ভাগ্যের কথা। দরজায় টোকা পড়তেই সচকিত হয়ে এগিয়ে গেল। খুব সাবধানে দরজাটা একটু ফাঁক করতেই সুদেব ঘরে ঢুকে লোকটিকে ডাকল। লোকটি মনে মনে ভাবল, কেন ডাকছে লোকটা? সে তো 50 টাকাটা দিলেই সে চলে যাবে। তাই সে ভিতরে ঢুকলো না, দরজার কাছেই দাঁড়িয়ে রইল। সুদেব হাসল। আসুন না, কোনো ভয় নেই। আর এ আমার বন্ধু, ভিতরে আসুন, একটু চা খাওয়া যাক, তারপর কাজের কথা হবে। লোকটি তাও দাঁড়িয়ে রইল, বলল, না, আমার টাকা দিন আর মালটা নিন, আমি ভেতরে যাব না। সুদেব আবার হাসল, বলল, এত ভয়? লোকটা ভ্রু কুঁচকে বলে, ভয়? ভয় কিসের? তবে একটু চা খেতে আসতে সংকোচ কিসের? বলছি তো আমরা একই পথের পথিক। লোকটা আর দ্বিরুক্তি না করে ভেতরে এলো। সুদেব তাকালো বিকাশের দিকে। বিকাশ জানে এরপর তাকে কি করতে হবে। সে ভেতরে চলে গেল। ঘরময় বড় বড় প্যাকিং বাক্স। সুদেব তারই একটাতে বসে লোকটাকে বসতে বলল। অদ্ভুত ধরনের প্যাকিং বাক্সগুলো রীতিমতো কৌতূহল জাগিয়ে তুলেছিল লোকটির মনে। কি আছে এর মধ্যে? তাছাড়া বাক্সগুলো চৌকো না হয়ে এমন লম্বাটেই বা কেন? লোকটির হাবভাবে সুদেব বুঝে নেয় ওর মনের কথা। বলে, আমার একটা কারখানা আছে এই বাড়ির আন্ডারগ্রাউন্ডে, চাটা খেয়ে নিন, তারপর দেখাবো। বলতে বলতেই বিকাশ চা আর বিস্কুট নিয়ে ঘরে ঢোকে। শীতের রাতে ধুমায়িত 1 কাপ গরম চা লোকটিকে লোভী করে তোলে। ঘড়িটা বাঁ হাতের কবজিতে পড়ে। বিকাশের হাত থেকে চায়ের কাপটা টেনে নিয়ে আরাম করে চুমুক দেয়। বিকাশ আর সুদেব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। খালি কাপটা নামিয়ে লোকটা একটু নরম হয়ে বলল, এবার দাদা তাহলে দামটা দিয়ে দিন, অনেক তো রাত হলো। সুদেব হো হো করে হেসে ওঠে, আমরা তো নিশাচর, আমাদের কাছে এটা আবার একটা রাত নাকি? চলুন না, চলুন কারখানাটা দেখে আসবেন। লোকটি তাড়াতাড়ি বলে, আজ থাক, অন্য দিন, অন্য একদিন এসে নয় দেখে যাব। সুদেব জোর করে উঠে দাঁড়ায়। লোকটির পিঠে একটা হাত রেখে দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, আরে মশাই চলুনই না, কতক্ষণ আর লাগবে? আসলে কি ব্যাপারটা জানেন? আসলে এই যে আমি কষ্ট করে আমার কারখানাটা করেছি, তাই কেউ এলে তাকে না দেখিয়ে ছাড়ি না, বড্ড শখের তো। নিজের মনে বকতে বকতে সুদেব ওকে নিয়ে চলে একটা ছোট ঘরের দিকে। বিকাশ তাড়াতাড়ি ঘরটা খুলে সরে দাঁড়ায়। ঘরটার ভিতরে কেমন যেন একটা উগ্র গন্ধ। লোকটার মাথাটা যেন কেমন ঘুরে ওঠে, শরীরটা অবশ হয়ে আসছে। সুদেব ওকে জোর করে ধরে রেখেছে, না হলে ও হয়তো পড়েই যেত। সুদেবের মুখটা মনে হচ্ছে পাথর দিয়ে গড়া রক্ত মাংসহীন অপার্থিব প্রাণী। লোকটা ঘরে ঢুকে নিচের দিকে তাকাতেই চমকে ওঠে। একটু দূরে ঘরের মেঝের এক মোটা ভারী ঢাকনা সরিয়ে বিকাশ বলল, এর নিচে আমাদের কারখানা। টলমল শরীরে লোকটা 2 পা এগিয়ে যেতে এই সুদেব এক ধাক্কায় ওকে নিচে ফেলে দেয়। সুদেব প্রস্তুত হয়েই ছিল, সঙ্গে সঙ্গে ভারী ঢাকনাটা সরিয়ে গর্তের মুখটা বন্ধ করে দেয়।
ওপর থেকে দেখলে আর বোঝা যায় না এখানে কোনো গর্ত আছে। অগভীর অন্ধকারে তখন লোকটি স্পন্দনহীন শরীরটা পুরো এক সলিউশনে ভিজে একটু একটু করে খসে যাচ্ছে তার চামড়ার কাঠামো। সুদেব তাকায় বিকাশের দিকে। ওদের দুজোড়া চোখ পুরো লোভের আগুনে ভর্তি। আর মাত্র একটা। বিকাশ ফিসফিস করে বলে, হ্যাঁ, আর সেটা যে জোগাড় করতে পারলেই আমরা নগদ 25,000 টাকা পেয়ে যাব। বিকাশ নিজের মনে বলে ওঠে, আর মাত্র 5টা দিন। এর মধ্যে আরও একটা কঙ্কাল চাই, জোয়ান মানুষের কঙ্কাল। হাড় থেকে মাংসগুলো খসে পড়লেই আসল বস্তুটা পাওয়া যাবে। কিন্তু এই শীতের রাতে মাল জোগাড় করাই বড় শক্ত। কিন্তু আমাকে পারতেই হবে। অতগুলো টাকা হাতছাড়া করে তো দিতে পারি না। কিন্তু হাতে মাত্র কটা দিন। ভাবতে ভাবতে অস্থির পায়ে পায়চারি করতে থাকে সুদেব। হঠাৎ পায়চারি বন্ধ করে তাকায় বিকাশের দিকে। স্যার, ওর ঘড়িটা কিন্তু বেশ দামি। ঘড়ি? এতক্ষণে মনে পড়ে সুদেবের। তাই তো, ঘড়িটা বিক্রি করলেও তো বাড়তি কিছু টাকা পাওয়া যায়। তা বেটা রাখলো কোথায় সেটাকে? ঘরে নেই তো। বলতে বলতে বিকাশ নিজেই গেল। সে ঘরে লোকটাকে ফেলে দিয়েছিল সেই ঘরে খুঁজতে লাগলো। সুদেব এক দৃষ্টিতে তাকিয়েছিল ঘরের মধ্যে। চোখ দুটো চোরা খড়ের ঢাকার ওপর। কিন্তু মনের মধ্যে এক গভীর চিন্তা। 2-1 মিনিটের মধ্যেই বিকাশ ঘরে ঢোকে। হতাশ হয়ে বলে, না স্যার, কোথাও নেই। সুদেব স্থির দৃষ্টিতে বিকাশের দিকে তাকিয়ে বলে, জানতাম ওটা ওর হাতেই আছে। বিকাশ আফসোস করে ওঠে, এ হে, তবে তো ঘড়িটার একেবারে 12টা বেজে গেছে। আহারে, ঘড়িটা বড় ভালো ছিল। নীল ডায়েল, সোনালি অক্ষর, কালো মেটাল ব্যান্ড, তার ওপর সাদা হরফের 2টো স্টিকার, পি আর বি। আচ্ছা স্যার, কি হতে পারে? প্রদীপ, প্রতাপ, প্রাণতোষ, ব্যানার্জি, বসু, বসাক, কি হতে পারে স্যার? আহ, চুপ করবে বিকাশ, তুমি বড্ড বাজে বকো। নামে কি হবে? বাড়তি টাকা আসতো, সেটাই তো হলো না। তা বটে, বিকাশ সায় দেয়। তারপর একটু থেমে বলে, কিন্তু স্যার ঘড়িটা ধুত্তর নিকোচি করেছে। তখন থেকে ওই এক কথা। আমি বলে এখন চিন্তা করছি আর একটা কি করে জোগাড় করা যায়। সুদেব দ্রুত পায়চারি করতে থাকে। বিকাশ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ সুদেব সেদিকে তাকিয়ে থমকে গেল। কি ভেবে সে বিড়বিড় করে বলে উঠল, না না, তা কি করে হয়? তারপর আবার বলে, কেন না হবার কি আছে? এ পৃথিবীতে কে কার টাকা চাই? টাকা, অনেক টাকা। বলতে বলতে তার মুখে অদ্ভুত এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। আলোটা নিভিয়ে ও শোবার ঘরের দিকে এগিয়ে গেল। পরদিন রাত 9টা। বিকাশ একা ঘরের মধ্যে। সুদেব বলে গেছে ফিরতে আজ রাত হবে। এমন সময় বাইরের সদর দরজায় 3টে টোকা। বিকাশ আশ্চর্য হয়। সুদেব তাহলে ফিরে এলো? কিন্তু এত তাড়াতাড়ি কেন? তবে কি? 7-5 ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়েই বিকাশ দরজাটা একটু ফাঁক করল। আর সেই ফাঁকটুকুর মধ্যে তড়িৎ বেগে ঢুকে গেল কেউ ভিতরে। বিকাশ হতচকিত হয়ে গেল। সুদেব তো এমনি করে ঢোকে না। তবে তবে কে ঢুকলো? দরজা বন্ধ না করেই বিকাশ পেছনে ফেরে। আর ঠিক সেই মুহূর্তে কে ঘরের আলোটা পুরো নিভিয়ে দেয়। তবে এক মুহূর্তের জন্য বিকাশ দেখে আপাদমস্তক কালো কম্বলে ঢেকে দাঁড়িয়েছে এক মূর্তি। বিকাশের বুকটা পুরো ছ্যাঁত করে উঠল। ফিসফিস করে সে বলল, স্যার, স্যার আপনি?
মূর্তিটা একটু একটু করে এগিয়ে আসে, চাপা হাসির শব্দ করে বলে, দাদা, আমার ঘড়িটার দামটা দেবেন? বিকাশ দেখল কালো কম্বলের ওপর সেই ঘড়ি, নীল ডায়াল, সোনালি অক্ষর, এমনই সেই একটা স্টিকার। প্রচণ্ড চমকে এক পা করে সে পিছু হটতে লাগলো। দাদা, আমার ঘড়ির দামটা। ফ্যাসফ্যাসে গলায় বিকাশের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে মূর্তিটা। বিকাশের কোনো সন্দেহ নেই, এই সেই কাল রাতের আগন্তুকের অশরীরী আত্মা। নয়তো সে কথা সে আর সুদেব ছাড়া আর কেউ জানে না। সে কথা জানলো কি করে? তবু বুকে সাহস করে জিজ্ঞেস করে, কে কে তুমি? আবার সেই চাপা হাসির শব্দ। রক্ত জল করা একটা ঠান্ডা হাত স্পর্শ করলো বিকাশকে। দিক বিদিক জ্ঞান হারিয়ে বিকাশ এসে দাঁড়ালো মাঝের ঘরের সেই চোরা কুটুরির ধারে। হঠাৎ একটা তীব্র ঝাঁঝালো গন্ধ, তারপরেই বিকাশের দেহটা মিলিয়ে গেল অতলে। মুহূর্তের চিৎকার, তারপরেই সব স্তব্ধ। এক ঝটকায় কালো কম্বলটা ছুঁড়ে ফেলে দিয়ে সুদেব চোরা কুটুরির ঢাকনাটা টেনে দিল। বেরুবার আগে ঘটের ঢাকনাটা খুলে রেখে দিয়ে গিয়েছিল সে। ভাগ্যিস বিকাশ সেটা লক্ষ্য করেনি। কেমন ভয় দেখিয়ে কার্যসিদ্ধি হলো। এবার সব টাকা তার, বিকাশকে আর ভাগ দিতে হবে না। তারপর টাকাটা নিয়ে সোজা সে দেশের বাড়িতে চলে যাবে। নতুন করে জমি কিনে বাড়ি করে সে সংসার করবে, চাষ করবে। ভাবতে ভাবতে হঠাৎ তার লক্ষ্য পড়ল মাটিতে ঘড়িটা পড়ে আছে। তার মুখে চাপা হাসি খেলে গেল। অনেক খুঁজে এই খেলনার ঘড়িটা সে জোগাড় করেছিল। তারপর তাতে খালি একটা স্টিকার লাগানো, ব্যাস কার্যসিদ্ধি। ঠিক 3 দিন বাদে একটা লরি এসে দাঁড়ালো সুদেবের বাড়ির সামনে। রাত তখন 9টা। লরিটা লাইট নিভিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। সুদেব জানলাটা খুলে তাকিয়ে আছে অধীর আগ্রহে। হঠাৎ চমকে উঠল। জোরালো টর্চের আলো জেলের জানালা দিয়ে 3বার কেউ যেন ইশারা করল। সুদেবের চোখ দুটো চকচক করে উঠল। তাড়াতাড়ি দরজাটা খুলে একটু ফাঁক করতেই আবার লক্ষ্য করলো গাড়ির মধ্যে কেউ টর্চটা 3বার জ্বালিয়ে নিভিয়ে সংকেত জানালো। সুদেব আর একটা টর্চ দিয়ে তার প্রত্যুত্তর দিতেই 2টো লোক নেমে এলো। সামনেই 6টা বড় বড় প্যাকিং বাক্স রাখা ছিল। লোক দুটো প্রত্যেকটি ডালা খুলে দেখল, পুরু করে খড় দিয়ে মোড়া জিনিসটা ঠিক আছে কিনা। তারপর খুব সন্তর্পণে বাক্সগুলো বয়ে নিয়ে চলল একটা একটা করে। সবশেষে নেমে দাঁড়ালো দস্তিদার, হাতে 100 টাকার 5টা বান্ডিল। বলল, আগাম 5 দিয়েছি, এতে 20 রয়েছে। 3 মাসের মধ্যে আরও 6টা অর্ডার আসবে। সুদেব মাথা নাড়ল শুধু। দস্তিদার কি ভেবে যেতে যেতে ফিরে এলো। চাপা গলায় বলল, খবরদার, উল্টোপাল্টা কিছু করবে না। মনে রেখো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তুমিও কিন্তু ছাড় পাবে না। তারপর হঠাৎ এদিক ওদিক তাকিয়ে বলল, বিকাশকে দেখছি না যে? সুদেব বলল, মায়ের অসুখ, তাই একবেলায় ছুটি দিয়েছি, কালই। বলতে বলতে থেমে যায় সুদেব। দস্তিদারের চোখ দুটো শিকারী বাঘের মতো জ্বলছে। সুদেবের মনে হলো একটু আগে ফেলা ওর হাতের ওই জোরালো টর্চের মতো তীক্ষ্ণ আলোয় দস্তিদার যেন তার অন্তরটা পর্যন্ত পড়ে নিচ্ছে। দস্তিদারের ঠোঁটে চাপা হাসি, চিবিয়ে চিবিয়ে বলল, দেখো, টাকার নেশায় আবার নিজের সহকারীকেও যেন প্যাক করে ফেলো না। সুদেব কিছু বলার আগে শয়তানি হাসি হেসে দস্তিদার চলে যায়। 7-5 চিন্তা করতে করতে সুদেব টাকাটা বিছানার তলায় গদির নিচে রেখে দিয়ে বেরিয়ে যায়।
বাইরে এসে দুটো তালা মেরেও সামনের দোকানে যায় রাতের খাবার খেতে। খেয়ে দিয়ে ঘণ্টাখানেক বাদে পান চিবোতে চিবোতে সে তালা খুলে ঘরে ঢুকতে যায়। কিন্তু এ কি, দরজাটা খুলছে না কেন? সুদেবের শরীর ঠান্ডা এক শিহরণ খেলে যায়। তবে কি তার অজ্ঞাতসারে কেউ ভিতরে ঢুকে পড়েছে ঘরের? তবে তো সে টাকার সন্ধানও জেগে গিয়েছে। সুদেব জোরে জোরে দরজাটা ঠেলতে লাগলো। দরজাটা খুলল না। এই শীতের সময়েও তার কপাল শরীর সব ঘামে ভিজে গিয়েছে, অথচ হইচই করতেও পারছে না, কোনো শব্দও নয়। এক্ষুনি তাহলে কলকাতার রাস্তায় ভিড় জমে যাবে। সুদেব উত্তেজনায় ছটফট করতে করতে হঠাৎ কি ভেবে স্থির হয়ে গেল, বিকাশ থাকলে যেভাবে সে দরজায় টোকা দিত তেমনিভাবে খুব সন্তর্পণে 3 বার টোকা দিল। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। ঘরে ঢুকেই সুদেব চট করে দরজাটা বন্ধ করে সব কটা আলো জ্বেলে দিল। দিনের মতো আলোয় সে খুব সন্তর্পণে বাইরের ঘরের আনাচে কানাচে দেখতে দেখতে শোবার ঘরে পা দিল। কোনো বদমাইশ যে লুকিয়ে আছে এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। লোকটা তার ব্যবসার সব খবর পেয়েছে, এমনকি সাংকেতিক শব্দ পর্যন্ত। যাক, খুঁজে পেলে হয়। একবার ক্লোরোফর্ম মাখনা যে রুমালটা অমনি চেপে ধরবে তার নাকে, চুবিয়ে দেবে সলিউশনে, নয় আরও 5টা সে জোগাড় করবে, তারপর পাড়ি দেবে। কিন্তু লোকটা গেল কোথায়? হঠাৎ সুদেব লক্ষ্য করল তার সেই কালো কম্বলটা মুড়ি দিয়ে কেউ শুয়ে আছে তার বিছনায়। ইস, ওই বিছনার নিচেই তো তার টাকাটা রয়েছে। না, লোকটা তো দারুণ ধূর্ত। আবার ভালো মানুষ সেজে শোয়া হয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। সুদেব এক হাতে ওষুধ মাখালো, অন্য হাতে একটি লাঠি নিয়ে এগিয়ে চলে বেড়ালের মতো নিঃশব্দে। খাটের কাছে গিয়ে মারে এক ডান্ডা লোকটার মাথায়। কেমন একটা অদ্ভুত শব্দ হয়, কিন্তু তা শোনার মতো মনের অবস্থা ছিল না সুদেবের। লাঠিটা ফেলে ডান হাতে এক ঝটকায় কম্বলটা টেনে ফেলে বাঁ হাতে লোকটার নাকটা রুমাল দিয়ে চেপে ধরে, আর প্রায় সঙ্গে সঙ্গে চিৎকার করে পেঁচিয়ে আসে। সমস্ত শরীর তার ঠক ঠক করে কাঁপছে, দাঁতে দাঁতে লেগে যাচ্ছে। তার চোখের সামনে শুয়ে আছে অ্যাসিডে পোড়া বীভৎস বিকাশ, যার শরীরটা ধীরে ধীরে কঙ্কাল হয়ে যাচ্ছে তারই সামনে। কঙ্কালটা বিছানার উপর উঠে বসে, গদির নিচ থেকে বের করে তার টাকার বান্ডিলগুলো, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে সেই টাকার বান্ডিল আর উড়িয়ে দেয় পুরো ঘরে। তারপর এগিয়ে আসে এক পা করে সুদেবের দিকে। সুদেব দরজা দিয়ে পালাতে চায়, কিন্তু পারল না। কে যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে দরজা। জানলার দিকে তাকায়, 2 হাত বাড়িয়ে সব শক্তি দিয়ে ভেঙে ফেলতে চায় গরাদগুলো, কিন্তু সে পারে না কিছুই। 2 হাত জোড়ো করে মিনতি করে কঙ্কালটার কাছে, আমাকে ক্ষমা করো বিকাশ, ক্ষমা করো, আমাকে মুক্তি দাও। কঙ্কালটা শুধু খট খট করে শব্দ করে এগিয়ে আসে। সুদেব দেওয়াল ঘেঁষে ঘেঁষে মেঝের দরজা দিয়ে বেরিয়ে পাশের ঘরে চলে যায়। কঙ্কালটা তাকে বাধা দেয় না, সেও পিছু ধাওয়া করে। সঙ্গে সঙ্গে এ ঘরের দরজাটাও বন্ধ হয়ে যায়। সুদেব কোনো উপায় না দেখে চোরা কুঠরির মধ্যে ঢুকে পড়ে দরজায় খিল তুলে দেয়। এই প্রথম সে একটু স্বস্তি পেল। পাশের ঘরের কঙ্কালটা আপাতত এ ঘরে ঢুকতে পারবে না। এতক্ষণে সে টের পেল তার গলা শুকিয়ে যাচ্ছে 1 ফোঁটা জলের জন্য। কল খুলে হাত পাতল, 1 ফোঁটাও জল বেরোলো না। চোরা কুঠুরিতে বসে কাজ করতো বলে ঘরের কোণে একটা কুঁজো ছিল। সুদেব দৌড়ে গিয়ে কুঁজোটা তুলে মুখে ঢালতে গেল, 1 ফোঁটা জল বেরোলো না। ঘরটায় মাত্র 2টো ঘুলঘুলি, বেরোবার কোনো পথ নেই। সুদেব মনে করল কোনো রকম রাতটা কাটিয়ে দিলেই সব বিভীষিকা মিলিয়ে যাবে, অগভীর বিভীষিকা মিলিয়ে যাবে।
কিন্তু অগভীর চৌবাচ্চাটার পাড়েই তাকে বসতে হলো। দরজার দিকে চোখ রেখে বসবার এই একটিমাত্র জায়গা। সুদেব যখন দরজার দিকে চোখ রেখে বসে আছে, কান পেতে শোনবার চেষ্টা করছে কঙ্কালটার গতিবিধি, ঠিক সেই সময় তার অলক্ষ্যে একটু একটু করে খুলে যাচ্ছে চৌবাচ্চার ওপরের ঢাকনাটা। মিনিট তিনেক পরে ধীরে ধীরে চৌবাচ্চার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো একটা মাংসহীন কঙ্কালের হাত। হাতটা একটু একটু করে উঠে এলো প্রায় সুদেবের হাতের নাগালে। এমন সময় একটা কটু চেনা গন্ধে সুদেব চমকে পেছনে তাকালো, আর সেই মুহূর্তে এক ঝটকায় কঙ্কালের হাতটা সাঁড়াশির মতো চেপে বসলো সুদেবের কবজিতে, আর চোখের পলকে সুদেবের শরীরটা মিলিয়ে গেল সেই চৌবাচ্চার অন্ধকারে। নমস্কার বন্ধুরা, এখানেই শেষ হলো আজকেকার গল্প কঙ্কাল। তাহলে তোমরা বুঝতেই পারছো, টাকা ইনকামের নেশায় যদি কেউ কোনো কারণে বাজে পথের রাস্তায় চলে যায়, সে তো আর ফিরতে পারবেই না। উপরন্তু তার সেই পরিণতি হবে যে পরিণতিটা হয়েছিল সে অন্য কাউকে করেছিল। তাই যতই কষ্ট হোক, সৎ পথে চলো, সৎভাবে চলো। আজকেকার মতো নমস্কার।